আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আপনার ভাবনা আপনার জীবনটিকে কিভাবে প্রভাবিত করছে? আপনারও কি এরকম অনুভব হয় যে নেগেটিভ ভাবনা আপনার খুশিটিকে কেড়ে নিচ্ছে? যদি হ্যাঁ, তাহলে এই বইটি মাস্টার ইওর ইমোশনস আপনার জন্য। থ্রুপার্ট মিউরিস এই কথাটি বলেছে যে আপনার ভাবনা আপনার বিচার থেকে জন্ম নেয়। আর যদি আপনি নিজের বিচারটিকে নিয়ন্ত্রিত করতে শিখে যান, তাহলে আপনি নিজের জীবনের দৃষ্টিটিও পাল্টাতে পারবেন। কল্পনা করুন, যদি রাগ, দুঃখ, ভয় বা চিন্তা আপনার উপরে যদি হাবি না হয়, আর আপনি যদি প্রত্যেকটি পরিস্থিতিতে শান্ত এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভরে থাকেন, তাহলে এটি কত সশক্ত হবে। এই বইটি আপনাকে ব্যবহারিকভাবে শেখায় যে আপনি নিজের ভাবনাটিকে কিভাবে চিনতে পারবেন এবং এটি কিভাবে নিয়ন্ত্রিত করতে পারবেন, এবং শেষে একটি খুশহাল এবং সাফল্য জীবন ব্যতীত করতে পারবেন। নিজের মনটিকে শান্ত রাখার টেকনিকটি শিখুন, নিজের ঊর্জাটিকে পজিটিভিটিতে পরিবর্তন করুন এবং নিজের জীবনের আসল নিয়ন্ত্রণটি নিজের হাতে নিন। মনে করে নিন যে আপনি একটি ইম্পর্টেন্ট প্রস্তুতি দিতে যাচ্ছেন। যখনই আপনার বাড়ি আসে, আপনার মনটি খুব দ্রুত গতিতে কাঁপতে শুরু করে দেয়, হাত ঘেমে যায় এবং আপনার ব্রেনের মধ্যে নেগেটিভ বিচার আসতেই থাকে। যদি আমি ভুলে যাই তাহলে কি হবে? যদি লোকেরা আমার মজা করে? এটি আপনার সার্ভাইভাল মেকানিজমের একটি প্রতিক্রিয়া। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বজরা, তাদের জন্য সামাজিক স্বীকৃতি জীবন মরণের একটি প্রশ্ন ছিল। যদি কোনো ব্যক্তি কবিলের থেকে আলাদা হয়ে যেত, তাহলে তার জীবিত থাকার সম্ভাবনা অনেক কম হয়ে যেত। এই কারণেই আমাদের ব্রেনটি আজ পর্যন্ত সার্বজনিক কথা বলার মতো সামাজিক ভয়টিকে বাস্তবিক খাতার মতো সবসময়ের জন্য দেখে, আর ফাইট এবং ফ্লাইট প্রতিক্রিয়াটি সক্রিয় ওই জায়গায় করে দেয়। আসলে বন্ধুরা, বাস্তবিকতা এটি যে আপনার পরিস্থিতির মধ্যে ভুল হলে আপনার জীবনটি অনেক খাতার মধ্যে মোটেই পড়বে না, কিন্তু আপনার ব্রেনটি এটিকে অজ্ঞাত এবং সম্ভাবিত খতরনাক পরিস্থিতি অবশ্যই মনে করে, যার কারণ ভয় এবং একটি ঘবরাহট সবসময়ের জন্য সৃষ্টি হয়। যদি আপনি একটি ভাবনাটিকে ইমোশনটিকে বোঝেন এবং এটিকে একটি প্রতিক্রিয়ার সঙ্গত রূপে দেখেন, তাহলে এটিকে আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন। এটি এই বইয়ের প্রমুখ একটি সন্দেশ। নিজের ইমোশনটিকে জানার চেষ্টা করুন, এটিকে স্বীকার করুন এবং তারপরে কন্ট্রোল আনুন। সার্ভাইভাল মেকানিজম কিভাবে ভাবনাটিকে প্রভাবিত করে। 1. নেগেটিভিটির পরে মনোযোগ দিন। আমাদের ব্রেনটি নেগেটিভ ঘটনার পরে তারপরে বেশি পরিমাণে মনোযোগ দেয়, কারণ এটি আমাদেরকে খাতরা থেকে বাঁচতে খুবই সাহায্য করে। এটি কারণ যদি আমরা সারা দিনের মধ্যে 10টি ভালো কথা এবং একটি খারাপ কথা শুনতে পাই, তাহলে আমাদের ধ্যান ওই নেগেটিভ কথার পরে বেশি পরিমাণে থাকবে। 2. ভয় এবং চিন্তাটিকে বাড়ানো। যখনই কোনো নতুন এবং অজ্ঞাত পরিস্থিতি আসে, তাহলে সার্ভাইভাল মেকানিজম ফাইট এবং ফ্লাইট প্রতিক্রিয়াটিকে ওই জায়গাতে সক্রিয় করে দেয়। এর কারণ আমাদের বডি স্ট্রেস হরমোন কর্টিজল ছাড়ে, যার কারণ আমরা চিন্তা এবং ভয় অনুভব করি। আসলে বাস্তবিক খাতরা না থাকলে কি হবে? 3. আত্মসন্দেহ এবং নেগেটিভ চিন্তাটিকে সবসময়ের জন্য পজিটিভিটি এবং বাড়ানো। এই মেকানিজম আমাদেরকে এটি চিন্তা করতে মজবুর করে দেয়, আমরা কি সত্যি ভালো আছি? যদি আমি কোনো অসফল হয়ে যাই তাহলে কি হবে, বা লোকেরা আমাদের ব্যাপারে কি চিন্তা করবে? এর কারণ আত্মসন্দেহ এবং নেগেটিভ চিন্তা বিকশিত হয়, যেটি সেলফ কনফিডেন্সটিকে কম করতে পারে। 4. সবসময়ের জন্য সুরক্ষিত একটি বিকল্প চয়েস করবেন। আমাদের ব্রেন রিস্ক নেবার থেকে সবসময়ের জন্য বাঁচে, কারণ এর কারণ অসফলতা এবং ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে অনেক লোকেরা নিজের কমফর্ট জোন থেকে বাইরে মোটেই বের হতে পারে না, যার কারণ তারা নতুন সুযোগটি হারিয়ে ফেলে। কিভাবে নিজের সার্ভাইভাল মেকানিজমটিকে ম্যানেজ করবেন? নিজের ভাবনাটিকে জানুন এবং ওইটিকে শিখুন এবং স্বীকার করুন। যখনই ভয়, চিন্তা বা নেগেটিভ বিচার আসে, তখন নিজের থেকে বলবেন যে এই খাতরাটি কি বাস্তবিক রয়েছে, বা শুধুমাত্র এটি আমার ব্রেনটি বড় করে দেখাচ্ছে। বেশিরভাগ মামলাতে আমরা শুধু মানসিক রূপে সবসময়ের জন্য কল্পনা করি, কিন্তু বাস্তবিকতায় এরকম কোনো কিছুই থাকে না। বর্তমানে পরে ধ্যান কেন্দ্রিত সবসময় করবেন। মাইন্ডফুলনেস এবং ধ্যান মেডিটেশনের কারণে
আমরা আমাদের বিচার এবং ভাবনাটিকে বেশি পরিমাণে স্পষ্টভাবে দেখতে পারবো আর তারপরে নিয়ন্ত্রিত থাকতে পারবো। যখন আপনি কোনো নেগেটিভ ভাবনাটিকে অনুভব করেন তখন কিছু গভীর নিঃশ্বাস নেবেন এবং নিজেকে বর্তমানে আনার চেষ্টা করবেন। নিজের চিন্তাটিকে সবসময় চ্যালেঞ্জ দিবেন। যখনই আপনার ব্রেন বলে যে আমি এইটি করতে পারি না, তখন এটিকে পরিবর্তন করে আমি যদি চেষ্টা করি তাহলে আমি করতে পারবো। যখনই নেগেটিভ বিচার আপনার ব্রেনে আসে তখন নিজের থেকে প্রশ্ন করবেন যে এটিকে সত্যি সঠিক রয়েছে বা শুধুমাত্র আমার ব্রেন এর জন্য ভয় দিচ্ছে। ছোট ছোট চ্যালেঞ্জেসটি সবসময় নেবেন এবং রিস্ক নেবেন। নিজের ব্রেনটিকে সবসময় এটি শেখাবেন যে রিস্ক নেওয়া সবসময়ের জন্য খাতারনাক মোটেই হয় না। প্রত্যেক দিন ছোট ছোট চ্যালেঞ্জেস নেবেন, যেমন কোনো নতুন ব্যক্তির সঙ্গে কথা বলা, নতুন টেকনিক শেখা বা এরকম ধরনের কাজ করা যার কারণ আপনি ভয় পান। এর থেকে আপনার সেলফ কনফিডেন্সটি বাড়বে। আভার সবসময় ব্যক্ত করবেন। যখন আমাদের মনোযোগ কোনো সমস্যা বা খাতার পরে থাকে তাহলে আমরা সবসময় খুশি অনুভব করতে পারি না, কিন্তু আমরা যদি ওইসব জিনিসের জন্য আভার ব্যক্ত করি যেটি আমাদের কাছে রয়েছে, তাহলে আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে পজিটিভিটির দিকে টার্ন হওয়া শুরু করে দেয়। প্রত্যেক দিন প্রায় 3টি জিনিস লেখেন যার জন্য সবসময়ের জন্য আপনি কৃতজ্ঞ রয়েছেন। ব্যায়াম করবেন, শারীরিক গতিবিধির মধ্যে সবসময় পার্টিসিপেট করবেন। শারীরিক গতিবিধি যেমন যোগ, দৌড়ানো বা জিমে যাওয়া, এটি শুধুমাত্র আমাদের শরীরটিকে ফিট রাখে না, আসলে মেন্টালিও আমাদেরকে সবসময় স্ট্রেস ফ্রি এবং আত্মবিশ্বাসী অনুভব করায়। এক্সারসাইজ করলে ডোপামিন এবং সেরোটোনিনের মতো পজিটিভ হরমোন রিলিজ হয়, যেটি মানসিক শান্তি সবসময়ের জন্য বাড়িয়ে দেয়। পজিটিভ লোকেদের সঙ্গে সবসময় থাকবেন। যদি আপনি এরকম ধরনের লোকের সঙ্গে ঘিরে থাকেন যারা সবসময় পজিটিভ কথা বলে, তাহলে আপনার ব্রেনটিও ওই প্যাটার্নে সবসময় কাজ করতে শুরু করে দেবে। এই কারণে এরকম ধরনের লোকেদের সঙ্গে সবসময় সময় ব্যতীত করবেন যারা আপনাকে সকারাত্মক চিন্তা রাখতে সাহায্য করে। আমাদের মানসিক স্ট্রাকচারের ওই ভাগ যেটি আমাদের পরিচয়, আত্মমূল্য এবং বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিকোণটিকে সবসময়ের জন্য প্রভাবিত করে। এটি আমাদেরকে নিজেদেরকে একটি আলাদা ব্যক্তিরূপে সবসময় দেখতে সাহায্য করে, কিন্তু কয়েকবার এটি আমাদের ভাবনা এবং নির্ধারণের পরে সবসময়ের জন্য প্রভাবিত করে। বই মাস্টার অফ ইয়োর ইমোশনের মধ্যেই বলা হয়েছে যে অহংকার কিভাবে আমাদের ভাবনাটিকে সবসময়ের জন্য কন্ট্রোল করে এবং আমাদেরকে আননেসারি দুঃখ, রাগ এবং আত্মসন্দেহের দিকে সবসময়ের জন্য ঠেলে দেয়। মাস্টার অফ ইমোশনের বইয়ের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। মনে করে নিন আপনি একটি প্রজেক্টের পরে খুব কঠিনভাবে পরিশ্রম করছেন। আপনি সম্পূর্ণ আশা রাখেন যে আপনার টিম আপনার বিচারটিকে ওই জায়গায় রাখবে এবং আপনার প্রতিভাটিকে জানার চেষ্টা করবে, কিন্তু যখন প্রেজেন্টেশনের সময় আসে তখন আপনার সাজেশনটিকে ওই জায়গায় অস্বীকার করে দেওয়া হয় এবং অন্য কোন সহকর্মীর সঙ্গে ওই জায়গায় চয়েস করা হয়। আপনি ইনস্ট্যান্টলি ওই জায়গায় দুঃখ এবং অপমানিত অনুভব করেন। আপনার মন এই কথাটি বলে যে এটি আমার যোগ্যতাটিকে মোটেই বোঝে না, আমাকে অনদেখা করা হচ্ছে, আমি কি এতই অযোগ্য? এরকম ধরনের অহংকারের একটি প্রতিক্রিয়া। আপনার বাস্তবিক মূল্য এই একটি ঘটনার সঙ্গে নির্ধারিত মোটেই হয় না, কিন্তু অহংকার একটিকে ব্যক্তিগত রূপে সবসময়ের জন্য নেয় আর আপনাকে ক্রোধিত, নিরাশ এবং অসুরক্ষিত সবসময়ের জন্য অনুভব করায়। অহংকার এটি চায় যে লোকেরা যেন আমাকে স্বীকার করে, সবসময় সাহায্য করে এবং মহত্ব দেয়। যদি আমরা অপেক্ষিত একটি পরিচয় না পাই তাহলে আমরা নিজেকে সবসময় স্বীকার করার মতো সবসময় অনুভব করি। অহংকার আমাদেরকে অন্যদের থেকে আরও ভালো দেখানোর সবসময় চেষ্টা করে। আমরা তুলনা সবসময় করতেই থাকি এবং যখনই আমরা থেকে কেউ যদি আগে চলে যায় তাহলে আমাদের আত্মসম্মান ওই জায়গায় আঘাত পায়। অহংকার প্রায় ছোট ছোট কথাটিকে বড় করে সবসময় দেখায়। একটি আলোচনা আমাদেরকে বেকার সবসময় অনুভব করাতে পারে। আসলে আমাদের কাছে অনেক পজিটিভ উপলব্ধি থাকলে কি হবে? অহংকার সবসময় এটি চায় যে সব কিছু যেন আমাদের অনুসারে হয়। যখন এই জিনিস আমাদের অপেক্ষার একদমই বিপরীতে থাকে তাহলে আমরা স্ট্রেস এবং রেগে চলে আসি। অহংকারের পরে নিয়ন্ত্রণ কিভাবে পাবেন? যখনই অহংকার আপনাকে সবসময় চিন্তিত ব্যক্ত করে তখন নিজের থেকে আপনি বলবেন যে এটিকে সত্যি এত মহত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কি এটিকে ব্যক্তিগত রূপে সবসময় নিচ্ছি?
এইসব প্রশ্ন থেকে আপনি এটি বুঝতে অনুভব এবং সাহায্য পাবেন যে এই অহংকারের একটি প্রতিক্রিয়া, বাস্তবিকতা মোটেই নয়। নিজের উপলব্ধি এবং জীবনের মধ্যে যা ভালো রয়েছে তারপরে সবসময় মনোযোগ কেন্দ্রিত করবেন। এটি অহংকারকে দুর্বল করে এবং সন্তোষ শান্তিটিকে বাড়িয়ে দেয়। প্রত্যেক ব্যক্তির যাত্রা একদমই ভিন্ন হয়। নিজের ডেভেলপমেন্টের দিকে সবসময় মনোযোগ দেবেন এবং অন্যদের সঙ্গে তুলনা করাটি একদমই ছেড়ে দেন। ধ্যান এবং মাইন্ডফুলনেসের কারণে অহংকারের আওয়াজটিকে শান্ত করা যায়। যখন আপনি নিজের বিচারটিকে কোনো প্রতিক্রিয়া ছাড়া দেখতে শুরু করে দেন, তাহলে অহংকারের প্রভাবটি ওই জায়গায় কম হয়ে যায়। এইটি আপনি সবসময় মনে করে রাখেন যে অহংকারটিকে নিয়ন্ত্রিত করা কোনো দুর্বলতা মোটেই নয়, আসলে আত্মজাগ্রতা এবং মানসিক শক্তির একটি পরিচয়। গ্রামের একটি সন্ন্যাসীর কাছে একটি যুবক সাজেশন নিতে গিয়েছিল। সে খুব চিন্তিত ছিল এবং বলেছিল যে, গুরুদেব, আমার ভাবনা আমাকে সবসময় অনেক বিচলিত করে। কোনো সময় আমি খুব খুশি থাকি এবং হঠাৎ করে দুঃখে ব্যক্ত হয়ে যাই। রাগ, ভয় এবং চিন্তা আমার মনটিকে সবসময় ঘিরে নেয়। আমি এর থেকে কিভাবে ছুটকারা পাব? সন্ন্যাসী খুব হেসেছিল এবং বলেছিল, বেটা, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি, হয়তো এর থেকে আপনি নিজের একটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটি বয়স্ক কৃষক নিজের নাতির সঙ্গে ক্ষেতের দিকে যাচ্ছিল। রাস্তায় একটি নদী দেখেছিল। ওই কৃষক ওই নদীর পাশে বসেছিল এবং নিজের নাতনির কাছে শুনেছিল, বেটা, তুমি কি জানো যে এই নদীটি কোন জায়গা থেকে আসে এবং কোন জায়গায় যায়? তখন তার নাতি এই কথাটি বলেছিল যে, দাদু, এই নদীটি পাহাড় থেকে বের হয় এবং আস্তে আস্তে করে সমুদ্রে চলে যায়। কৃষক হেসেছিল এবং বলেছিল যে, একদম সঠিক উত্তর। এবার দেখো, কোনো দিন এই নদীটি শান্ত বয়, কোনো সময় এর পানিটি খুব দ্রুত গতিতে বয়, কোনো সময় এতে ঢেউও ওঠে এবং কোনো সময় এটি এত গভীর মনে হয় যে এর তলটিও মোটে দেখা যায় না। কিন্তু তুমি কি কোনোদিন এটি দেখেছো যে এই নদীটি একভাবে সবসময় বয়? নাতি এটি চিন্তা করেছিল এবং বলেছিল, না দাদু, এর প্রভাব সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে। ঠিক তেমনই বন্ধুরা, নিজের এবং আমাদের ভাবনাও নদীর মতো। কৃষক এটি বলেছিল যে কোনো দিন আমরা খুশি থাকি, কোনো সময় দুঃখী থাকি, কোনো সময় রেগে থাকি, কোনো সময় ভয় লাগে। আমাদের ভাবনা স্থির মোটেই থাকে না, এটি সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে। কিন্তু মনে রাখো যে যেমন নদী কোনো দিন স্টপ হয় না, ঠিক তেমনই ইমোশন সবসময়ের জন্য আসতে যেতে থাকবে। এটি আমাদের জীবনে মোটেই স্টপ হয় না, দাঁড়ায় না। ভাবনাটিকে স্বীকার করুন এবং তার সঙ্গে লড়াই মোটেই করবেন না। নাতি খুব উৎসুকতার সঙ্গে শুনেছিল যে, দাদু, যখন নদীতে বাড় আসে তখন অনেক ক্ষতি করে। আমি যখন রেগে যাই, দুঃখ পাই, তখন অনেক ক্ষতিও হয়। এর থেকে কিভাবে বাঁচবে? কৃষক হেসে বলল যে, একদম সঠিক উত্তর। যখন নদীতে কোনো বাড় আসে তখন সে নিজের কিনারা থেকে একদমই বাইরে বের হয়ে যায় এবং ক্ষতিও করতে পারে। কিন্তু একটি বুদ্ধিমান কৃষক কি করে? নাতি চিন্তা করল এবং বলল, ওইটি নদীর কিনারাটিকে একদমই মজবুত করে, পানির সঠিক দিশাতে প্রভাবটি মেনটেন রাখার জন্য রাস্তা করে এবং বাড়ির সময় সাবধানে সবসময়ের জন্য নেওয়ার চেষ্টা করে। একদম সঠিক। কৃষক বলল যে, ঠিক এরকমভাবেই আমাদের ভাবনাটিকে বুঝতে হবে এবং নিয়ন্ত্রিত করতে আসতে হবে। রাগকে প্রেস করার জায়গাতে আমাদের এটি চিন্তা করতে হবে যে এটি কেন আসছে। ভয় থেকে ভাগে যাওয়ার আগে এটি দেখতে হবে যে এর কারণ কি। আমাদের ভাবনা ভুল মোটেই নয়, কিন্তু আমরা এটিকে অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল করে ছেড়ে দিই, তাহলে এটি আমাদের শান্তিটিকেও নষ্ট করতে পারে। কৃষক আগে বলল যে, মনে করে রাখো, যেমন নদীর প্রভাবটি সবসময় পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনই আমাদের ভাবনাটিও সবসময় পরিবর্তন হতে থাকে। আজকে তুমি দুঃখী থাকতে পারে, কিন্তু কালকে তুমি খুশি অবশ্যই পাবে। যদি নিজের ভাবনাটিকে অস্থায়ী সবসময় মনে করো, তাহলে সে কোনো দিন তোমাকে চিন্তিত দেবে না। ওই লোকটি সন্ন্যাসীর দিকে তাকালো এবং বলল, গুরুদেব, আমি বুঝে গেছি যে আমাদের ভাবনা একটি নদীর মতো। এটি কোনো দিন স্থায়ী থাকে না এবং আমাদের থেকে ভয় পাওয়া উচিত নয়। আমাকে শুধুমাত্র এটির সঠিক দিশাতে প্রভাবিত করতে জানা দরকার। সন্ন্যাসী হাসলো এবং বলল, একদম সঠিক। যখন তুমি কোনো ভাবনাটিকে নিজের একটি অন্য ধরনের দেখবেন এবং তার গোলাম মোটে হবে না, তখন নিজেই সঠিক একটি মানসিক শান্তি প্রাপ্ত করবে। ঘুম আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই নেসেসিটি।
যত খাবার এবং পানি। এটি শুধুমাত্র আমাদের শরীরকে একটি ঊর্জা দেয় না, আসলে আমাদের মুড এবং ভাবনাত্মক ব্যালেন্সটিকেও ওই জায়গায় প্রভাবিত করে। যদি আমরা পর্যাপ্ত ঘুম না নিই তাহলে আমরা সবসময়ের জন্য আননেসারি স্ট্রেস এবং চিড়চিড়াপন সবসময় অনুভব করব। যখন আমরা সম্পূর্ণভাবে ঘুম না পড়তে পারি তখন আমাদের ব্রেনটি নেগেটিভ জিনিসের পরে বেশি মনোযোগ দেয়। রিসার্চ এটি বলেছে যে ঘুমের অভাবের কারণে ব্রেনের অ্যামিগডালা বেশি পরিমাণে সক্রিয় হয়ে যায়, যেটি ভয় এবং রাগের মতো নেগেটিভ ভাবনাটিকে সবসময়ের জন্য বাড়িয়ে দেয়। এর মানে এটি, যখন আপনি খুব ক্লান্ত থাকেন তখন ছোট ছোট কোথাও আপনাকে বেশি পরিমাণে টেনশন দিতে পারে। ঘুমের অভাবের কারণে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনটিও বেড়ে যায়। যখন এই হরমোনটি বেশি পরিমাণে তৈরি হয় তখন আমরা কন্টিনিউ চিন্তা এবং স্ট্রেস সবসময় ফিল করি। এটি কারণ যে এটি আপনি এক রাত খুব ভালোভাবে ঘুম না পড়েন তাহলে নেক্সট দিন সকালে আপনার কোনো কাজে মন লাগবে না এবং আপনি অনেক খারাপ অনুভব করবেন। ভালো ঘুম পড়লে আমাদের ব্রেনটি অনেক ভালোভাবেই সঠিক ডিসিশন নিতে পারে, কিন্তু যখন আমরা পর্যাপ্ত ঘুম না নিই তখন আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণটিকে ওই জায়গায় দুর্বল করে তুলি। এর মানে এটি, আমরা খুব দ্রুত গতিতে রেগে যেতে পারি, যে কোনো স্থিতিতে ভুল প্রতিক্রিয়া দিতে পারি এবং ধৈর্যটি ওই জায়গায় হারাতে পারি। ঘুম আমাদের ব্রেনের ভেতরে সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারটিকে কন্ট্রোল সবসময় করে, যেটি খুশি এবং সন্তোষের একটি ভাবনাটিকে সবসময় বাড়ায়। যদি আমরা পরিপূর্ণ ঘুম না পাই তাহলে এই হরমোনের স্তরটি কম হয়ে যায়, যার কারণ আমরা সবসময় নিরাশা, স্ট্রেস এবং উদাস সবসময়ের জন্য থাকব। প্রত্যেক দিন একটি নিশ্চিত সময় ঘুম পড়া এবং জেগে যাওয়া আপনার শরীরের জৈবিক ঘড়ি মানে বায়োলজিক্যাল ক্লকটিকে ওই জায়গায় নিয়ন্ত্রিত রাখে, যার কারণ ঘুমের কোয়ালিটি আরও বেটার হয়। মোবাইল, টিভি এবং ল্যাপটপ থেকে বের হওয়া ব্লু লাইটে আপনার ব্রেনের ভিতরে মেলাটোনিনের মতো হারমোনটিকে ওই জায়গায় প্রেস করে দেয়, যার কারণ ঘুমে অনেক বাধা সৃষ্টি হয়। এই কারণে ঘুম পড়ার একদমই আগে মানে 30 থেকে 60 মিনিট আগে স্ক্রিনের ব্যবহার মোটেই করবেন না। কফি, চা, এনার্জি ড্রিঙ্কস এবং অনেক বেশি খাবার খেলে ঘুমটি অনেক প্রভাবিত হয়। চেষ্টা করুন যে ঘুম পড়ার 3 থেকে 4 ঘন্টা আগে হালকা করে খাবার খেয়ে নেবেন এবং ক্যাফিন মোটেই নেবেন না। ভালো ঘুমের জন্য নিজের রুমটি খুবই শান্ত, ঠান্ডা এবং আধারে ঘিরে থাকা দরকার। খুব আরাম দেওয়া বিছানা ব্যবহার করবেন, যার কারণ যেন আপনার বডিটি সম্পূর্ণভাবে রিল্যাক্স অনুভব করে। ঘুম পড়ার আগে মেডিটেশন এবং গভীর নিঃশ্বাস নেওয়ার টেকনিকটি আপন করলে ব্রেন সবসময়ের জন্য শান্ত থাকে এবং ঘুম খুব ভালোই আসে। আমাদের ভাবনা শুধুমাত্র আমাদের বিচার থেকেই নয়, আসলে আমাদের বডির একটি মুদ্রা, বডি পশ্চার, শারীরিক গতিবিধি এবং নিঃশ্বাস ব্রিথিং থেকেও সবসময়ের জন্য প্রভাবিত হয়। যখন আমরা নিজের বডিটিকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করে ফেলি তখন এটি আমাদের ভাবনাটিকে ওই জায়গায় পজিটিভ রূপে সবসময় পরিবর্তন করতে পারে। আপনি কোনোদিন মনোযোগ দিয়েছেন যখন আপনি খুব খুশি থাকেন তখন আপনার চালটি খুবই তেজ এবং আত্মবিশ্বাসে সবসময় ভরা থাকে, এবং আপনি যখন খুব উদাস থাকেন তখন আপনার কাঁধাটি খুব ডাউন থাকে, মাথাটি নিচে থাকে। স্টাডির কারণে এটি জানা গেছে যদি আমরা নিজের বডির মুদ্রাটিকে একদমই স্ট্রেট রাখি এবং সেলফ কনফিডেন্সের সঙ্গে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের ব্রেনটি এটিকে একটি পজিটিভ সিগন্যালের রূপে সবসময় নেয়, আর আমরা অনেক বেশি সেলফ কনফিডেন্স অনুভব করি। আমরা সবসময় স্ট্রেট দাঁড়িয়ে থাকবে, কাঁধাটিকে পেছনে রাখবেন এবং মাথাটিকে উঁচু রাখবেন। খোলা এবং রিল্যাক্স মুদ্রাটি আপন করবেন, যার কারণ আপনার ব্রেনটি সবসময় সেলফ কনফিডেন্স অনুভব করবে। যখন আমরা স্ট্রেস থাকি তখন আমাদের নিঃশ্বাসটি খুব তেজ এবং ছোট হয়ে যায়, যার কারণ বডির মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসল অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যখন আমরা আস্তে আস্তে করে খুব গভীর নিঃশ্বাস নিই তখন আমাদের ব্রেনটি খুব শান্ত হয়ে যায় এবং আমরা খুব বেশি পরিমাণে ব্যালেন্স অনুভব করি। 4-7-8 টেকনিক আপন করুন। 4 সেকেন্ড পর্যন্ত গভীর নিঃশ্বাস নেবেন, 7 সেকেন্ড পর্যন্ত এটিকে স্টপ করে রাখবেন এবং 8 সেকেন্ড পর্যন্ত এটিকে আস্তে আস্তে করে ছাড়বেন। দিনে কিছু সময়ের জন্য একটু ধ্যান করুন। যখন আপনি হাসেন তখন আপনার ব্রেন এটিকে খুশির একটি সিগন্যাল মনে করে। আসলে আপনি বাস্তবে খুশি না থাকলে কি হবে?
ডোপামিন এবং সেরোটোনিনের মতো খুশির হারমোন বাড়ে, যার কারণ মুড আরও বেটার হয়। যখনই স্ট্রেস অনুভব করবেন, হালকা করে একটু হাসবেন। আয়নাতে নিজেকে দেখে সবসময় হাসবেন, এর কারণ আপনি মুডের মধ্যে অনেক চেঞ্জেস পাবেন। ব্যায়াম করলে এন্ডোরফিন নামে একটি হারমোন রিলিজ হয়, যেটি স্ট্রেসটিকে সবসময়ের জন্য কম করে এবং আমাদেরকে খুশি অনুভব করায়। প্রত্যেক দিন 30 মিনিট পর্যন্ত দৌড়ন। শারীরিক গতিবিধি সবসময় আপন করবেন, যেমন ড্যান্স এবং সুইমিং। মিউজিক শুধুমাত্র একটি এন্টারটেনমেন্টের সাধন মোটেই নয়, এটি আমাদের ইমোশনের পরে, ভাবনার পরে অনেক গভীর প্রভাবও দেয়। যখন আমরা কোনো গান শুনি তখন এটি আমাদের মানসিক স্থিতি পরিবর্তন করতে পারে, আমাদেরকে খুশি করতে পারে, শান্ত করতে পারে, এমনকি আমাদেরকে দুঃখের মধ্যেও নিয়ে যেতে পারে। যখনই আমরা কোনো গান শুনি তখন আমাদের ব্রেনটি ডোপামিন নামে একটি খুশির হারমোনটি ওই জায়গাতে রিলিজ করে, যার কারণ আমরা খুব আনন্দিত বোধ করি। এটি কারণ যে যখন আমরা কোনো ইন্টারেস্টিং গান শুনি তখন আমাদের মুডটি ইনস্ট্যান্টলি ভালো হয়ে যায়। খুব তেজ বিট এবং উৎসাহিত করা গানটি আমাদেরকে ঊর্জাবান এবং পজিটিভ সবসময়ের জন্য অনুভব করায়। এটি কারণ জিমের মধ্যে ওয়ার্কআউটের সময় আমরা বিট মিউজিক্যাল শুনলে আমাদের এনার্জিটি অনেক বেশি বেড়ে যায়। আর উদাহরণের জন্য পার্টি সং, মোটিভেশনাল মিউজিক, ড্যান্স বিট, খুব আস্তে গতির সঙ্গীত, স্পেশালি ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এরকম পিয়ানো, ভায়োলিন এবং বাঁশরি আমাদেরকে মানসিক শান্তি সবসময়ের জন্য প্রেজেন্ট করে এবং স্ট্রেসটিকে ডাউন করে। উদাহরণের জন্য ধ্যান এবং যোগ সঙ্গীত, প্রকৃতির ধ্বনি, অনেক কয়বার আমরা সবসময়ের জন্য যখন দুঃখী থাকি তখন মেলোডি থেকে ভরা ইমোশনাল গান শুনি, যেটি আমাদের ভাবনাটিকে আরও বেশি গভীর করতে পারে। আসলে বন্ধুরা, এটি আমাদেরকে ভাবনাটিকে অনুভব করা এবং ওইটিকে বোঝাতে সাহায্য করে। উদাহরণের জন্য স্যাড সংস, আস্তে রোমান্টিক গান, সঙ্গীত চিকিৎসা এবং ব্যবহার, ডিপ্রেশন, চিন্তা, অ্যাংজাইটি এবং অনিদ্রা, ইনসমনিয়া এরকম ধরনের সমস্যার ট্রিটমেন্টের জন্য গান মিউজিক সবসময় ব্যবহার করা হয়। সঠিক গান শুনলে মন শান্ত থাকে এবং ধ্যান করার কেন্দ্র ক্ষমতাটিও বাড়ে। আমাদের ভাবনা শুধুমাত্র ঘটনার পরে নির্ভর মোটেই থাকে না, আসলে ওইসব ঘটনার পরে আমাদের ইন্টারপ্রিটেশনের পরেও এটি নির্ভর থাকে। যখন আমরা কোনো স্থিতিটিকে নেগেটিভ রূপে সবসময়ের জন্য দেখি তখন আমাদের ভাবনাটিও ওই জায়গায় নেগেটিভিটিতে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমরা যদি ওই স্থিতির ব্যাখ্যাটি ওই জায়গায় পরিবর্তন করি তাহলে আমাদের দৃষ্টিকোণ এবং ভাবনাটিও ওই জায়গায় পরিবর্তন হতে পারে। মনে করে নিন, আপনি অফিসে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রজেক্ট দেওয়া হয়েছে। নেগেটিভ ব্যাখ্যা: এটি খুবই কঠিন, আমি যদি অসফল হয়ে যাই তাহলে কি হবে? এই চিন্তাটি আপনাকে স্ট্রেস, ভয় এবং চিন্তার সঙ্গে সবসময় ভরে দেবে। পজিটিভিটি ব্যাখ্যা: এটি আমার জন্য শেখা এবং আগে বাড়ার একটি সুযোগ। এই চিন্তাটি আপনাকে সেলফ কনফিডেন্স এবং উৎসাহের সঙ্গে ভরে দিতে পারে। এই সিদ্ধান্তটি জীবনের প্রত্যেক পরিস্থিতিতে লাগুও হয়। যখনই কোনো নেগেটিভ বিচার আপনার মনে আসে তখন নিজের থেকে শুনবেন, আমি কি এটিকে আরও অন্য কোনোভাবে দেখতে পারি? স্থিতিটিকে খুব নতুন একটি দৃষ্টিতে দেখবেন। উদাহরণের জন্য, যদি আপনাকে কোনো আলোচনা করে তাহলে এটিকে অপমান রূপে না নিয়ে এটিকে একটি শেখার একটি সুযোগ সবসময়ের জন্য মনে করবেন। উদাহরণের জন্য, আমার প্ল্যানিংটি ওই জায়গায় অসফল হয়ে গেছে, এই অনুভবটি আমাকে নেক্সট আরও বেটার করাতে সাহায্য করবে। লোকেরা আমার কথাটিকে খুব গভীরতার সঙ্গে মোটেই নেয় না। হয়তো আমাকে নিজের সঞ্চার শৈলী এবং টেকনিকের মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে। আমার ব্রেনের মধ্যে আসা অনেক বিচারগুলি শুধুমাত্র পাপ মানসিক ধারণা হয়, বাস্তবিকতা মোটেই হয় না। যদি আমরা নিজের চিন্তাটিকে চ্যালেঞ্জ দিই এবং ওইটিকে পরিবর্তন করি তাহলে আমাদের ভাবনাটিও ওই জায়গায় পরিবর্তন হবে। আমরা কোনো সময় নেগেটিভ ভাবনার মধ্যে ফেঁসে যাই, রেগে যাওয়া, দুঃখ, ভয় বা চিন্তা। কিন্তু আমরা যদি এই ভাবনাটিকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখি তাহলে এটি আমাদের মেন্টালি এবং শারীরিক স্বাস্থ্যের পরে খুব খারাপ এফেক্ট দিতে পারে। ভাবনাটিকে বুঝে রাখা, স্বীকার করা এবং সেটিকে যেতে দেওয়া, লেটিং গো, মানসিক শান্তি এবং ব্যালেন্সের দিকে সবসময় যাওয়ার একটি স্টেপ। অনেক লোকেরা নিজের ভাবনাটিকে নেগলিজেন্সি করে এবং দাবিয়ে রাখার চেষ্টা করে,
কিন্তু এরকম করলে তারা ভিতরে ভিতরে এটি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত এটি আরও বেশি ক্ষতির মধ্যে নিয়ে যায়। যখনই কোনো নেগেটিভ ভাবনা আপনার ব্রেনে আসে তখন ওইটিকে অনুভব করুন এবং স্বীকার করুন। নিজের থেকে বলেন, হ্যাঁ, আমি এখন রেগে আছি, দুঃখী আছি এবং এটি ঠিক আছে। মনে করুন, ভাবনা কোন সময়ের জন্য স্থায়ী থাকে না, এটি সময়ের সঙ্গে পরিবর্তনও হয়ে যায়। প্রায় আমরা কোনো কিছু চিন্তা না করে যে কোনো একটি ভাবনাতে ডুবে যাই, কিন্তু আমরা এটি যদি বুঝে নিই যে এই ভাবনাটি এসেছে কোন জায়গা থেকে, তাহলে এটিকে ছেড়ে দেওয়া খুব সহজ হয়ে যায়। নিজের থেকে শুনুন যে আমার এই ভাবনাটি কেন আসছে, এটি কি কোনো পুরনো অনুভব বা ভয়ের সঙ্গে জড়িত আছে? যদি আপনি কারণটি বুঝে যান তাহলে আপনি ভাবনাটিকে আরও বেশি তর্কসঙ্গতের সঙ্গে দেখবেন। যদি আপনি কারোর প্রতি রেগে থাকেন বা সবসময়ের জন্য দুঃখ ব্যক্ত করেন, তাহলে তাকে মাফ করে দেওয়া আপনার জন্য খুবই ভালো হবে। ক্ষমা করে দেওয়ার মানে এটি মোটেই নয় আপনি তার ভুলটিকে সঠিক মনে করেন। আসলে এর মানে এটি যে নিজের মনটিকে ওই জায়গায় হালকা করে নিচ্ছেন। নিজের থেকে শুনুন, আমি এই ভাবনাটিকে সবসময় যেতে দিচ্ছি কারণ এটি আমার জন্য একটি বোঝ হয়ে গেছে। এটি বুঝুন যে মাফ করে দেওয়া আপনাকে একটি আন্তরিক শান্তি দেয়। আমাদের মন একটি মাংসপেশি মাসলসের মতো। যেমন নিয়মিত ব্যায়াম করলে শরীরটি স্ট্রং হয়, ঠিক তেমনই সঠিক মানসিক অভ্যাসের কারণে আমরা আমাদের মনটিকে আরও বেশি পরিমাণে পজিটিভ ভাবনার সঙ্গে অনুভব করতে প্রশিক্ষিত করতে পারবো। যদি আমরা বারে বারে নেগেটিভের পরে বেশি মনোযোগ দিই তাহলে আমাদের ব্রেনটি ওই প্যাটার্নটিকে আপন করতে শুরু করে দেয়। কিন্তু আমরা যদি সচেতনভাবেই এ সকারাত্মক মানে পজিটিভ বিচার এবং ভাবনার পরে ধ্যান কেন্দ্রিত করি, তাহলে আমরা আরও বেশি খুশি, আত্মবিশ্বাসী এবং শান্ত সবসময়ের জন্য অনুভব করব। যখন আমরা ওইসব জিনিসের পরে ধ্যান কেন্দ্রিত করি যার জন্য আমরা সবসময় আভারী রয়েছি, তাহলে আমাদের মনটি পজিটিভ দিকে টার্ন হয়ে যায়। কৃতজ্ঞতা আমাদের ব্রেনের ভিতরে ডোপামিন এবং সেরোটোনিনের মতো খুশির হারমোনটি সবসময়ের জন্য বাড়ায়। প্রত্যেক দিন 3টি কথা সবসময় লিখবেন যার জন্য সবসময় আপনি কৃতজ্ঞ রয়েছেন। ছোট ছোট জিনিসের মধ্যে খুশি সবসময় খুঁজে বের করুন, যেমন সূর্যর কিরণ বা কোনো বন্ধুর হাসি বা ভালো স্বাস্থ্য। আমরা নিজের সঙ্গে যা কথা বলি এটি আমাদের ভাবনাটিকে খুব গভীর সঙ্গে সবসময় প্রভাবিত করে। যদি আমরা নিজেকে সবসময় নেগেটিভ কথা বলি তাহলে আমাদের ব্রেনটি ওই প্যাটার্নটিকে সবসময় আপন করে নেবে। ভাবনা আমাদের জীবনের একটি খুব ইম্পর্টেন্ট ভাগ, কিন্তু অনেক কয়বার আমরা এটিকে সঠিকভাবে বুঝি না। নিজের ভাবনা মানে ইমোশনটিকে রেকর্ড করা মানে হচ্ছে ইমোশন জার্নালিং, একটি প্রভাবী টেকনিক যার কারণ আমরা নিজের ভাবনাটিকে খুব গভীরভাবে বুঝতে পারবো, ওইটিকে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের মানসিক স্বাস্থ্যটিকে আরও বেটার করতে পারবো। অনেক কয়বার আমরা সবসময় ভ্রমিত অনুভব করি এবং বুঝতে পারি না যে আমরা কেন রেগে গেছি, দুঃখ বা স্ট্রেস কেন আসছে। যখন আমরা আমাদের ইমোশনটিকে একটি কাগজে লিখি তাহলে এটি বুঝতে খুব সাহায্য হয় যে এটির আসল কারণ কী। প্রত্যেক দিন নিজের ভাবনাটিকে একটি ডায়েরি বা নোটবুকে লিখবেন। নিজের থেকে সবসময় প্রশ্ন করবেন যে আজকে আমি কেমন অনুভব করেছি এবং কেন করেছি। বিশেষ রূপে নেগেটিভ ইমোশনগুলিকে সবসময়ের জন্য লিখে এটি বোঝার চেষ্টা করুন যে এটি কোন কারণে আসছে। যখন আপনি নিজের নেগেটিভ ইমোশনগুলিকে লেখেন তাহলে এটি আপনার ব্রেনের মধ্যে বেঁধে না থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এটি আপনাকে মানসিক রূপে সবসময় হালকা এবং শান্ত অনুভব করায়। যখনই আপনি স্ট্রেস, রেগে বা দুঃখ অনুভব করেন তখনই এটিকে ইনস্ট্যান্টলি লিখে বাইরে বের করে আনুন। লেখার পরে নিজের থেকে প্রশ্ন করেন এটি কি মানে এই ভাবনাটি কি স্থায়ী রয়েছে বা এটি সময়ের সঙ্গে কি পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি নিয়মিত রূপে নিজের ভাবনাটিকে রেকর্ড করতে থাকেন তাহলে এটি আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় কোন লোকেরা, স্থান বা পরিস্থিতি আপনার ভাবনাটিকে সবসময় প্রভাবিত করছে। প্রত্যেক সপ্তাহে নিজের ডায়েরি থেকে সবসময় পড়েন এবং দেখেন কোনো 5 সামান্যতা প্যাটার্ন ওই জায়গায় উপরে উঠে আসছে। যদি কোনো বিশেষ কারণ বারে বারে নেগেটিভ ভাবনাটি মানে ইমোশনটিকে সৃষ্টি করছে তখন তারপরে কাজ করার চেষ্টা করুন। অনেক কয়বার আমরা নিজের ব্যাপারে এরকমটি সবসময় অনুভব করি যে পর্যাপ্ত ভালো না, আমি সাফল্য হতে পারবো না,
বা লোকেরা হয়তো আমাকে পছন্দ করে না। এইটি মানে এই আত্মসন্দেহ মানে সেলফ ডাউট এবং আত্মমূল্য সেলফ ওয়ার্থ এর সঙ্গে জড়িত একটি সামান্য ভাবনা। যদি আমরা এটিকে সঠিকভাবে প্রবন্ধিত না করতে পারি তাহলে এটি আমাদের আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স এবং সফলতাটিকে নেগলিজেন্সি করতে পারে। যখন আমরা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করি তখন আমরা এটি এরকম মনে করি আমরা তাদের মতো ভালো মোটেই না। যদি কোনো ব্যক্তি বারে বারে আলোচনা পেয়ে যায় তাহলে সে নিজেকে সবসময় খুব খারাপ অনুভব করে। যখনই আমরা প্রত্যেক জিনিসের মধ্যে 100% পারফেক্ট হবার একটি আশা রাখি তখন ছোট ছোট ভুলটিও আমাদেরকে সবসময় নিরাশ করে দিতে পারে। যদি আমরা আগে কোনো সময় অসফলতা পেয়ে থাকি তাহলে আমাদের ব্রেনটি এটি সবসময় মানতে লাগে যে আমরা নেক্সট টাইম সাফল্য হতে পারবো না। আমরা যেটি নিজের থেকে বলি ওটি আমাদের ভাবনাটিকে খুব গভীর সঙ্গে প্রভাবিত করে। যদি আমরা নিজেকে বারে বারে নেগেটিভ কথা বলি তাহলে আমাদের আত্মসম্মান ওই জায়গায় কম হয়ে যাবে। নেগেটিভ চিন্তাটিকে ওই জায়গায় জানুন, বুঝুন এবং ওইটিকে পজিটিভিটিতে পরিবর্তন করুন। আমি কোনো সময় সফল হতে পারি না, যদি আমি শিখতে থাকি তাহলে আমি সফল হতে পারবো। লোকেরা আমাকে পছন্দ করে না, আমাকে নিজের সঙ্গে ভালোবাসা উচিত। বাকি জিনিস সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। প্রায় আমরা নিজের সফলতাটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করে দিই এবং শুধুমাত্র অসফলতাটিকে সবসময়ের জন্য মনোযোগ দিই। একটি জার্নাল অ্যাচিভমেন্ট সবসময় রাখবেন, তার মধ্যে ছোট ছোট উপলব্ধিগুলি লিখবেন। প্রত্যেকবার যখন নিজেকে খুব খারাপ অনুভব করেন তখন নিজের সফলতাটিকে সবসময় মনে করবেন। যখনই আপনি কোনো ক্ষেত্রেতে সত্যি কোনো চেঞ্জেসের প্রয়োজন হয় তাহলে তার উপরে কাজ করুন এবং এটিকে নিজের আত্মছবির সঙ্গে কানেক্ট করে নিজেকে দোষী অনুভব মোটেই করাবেন না। টালমটল প্রোক্রাস্টিনেশনের মানে এটি যে যে কোনো নিষেধটি কাজটিকে বারে বারে করে ওই জায়গায় ছেড়ে দেবা। আসলে এটি জানলে কি হবে যে এটিকে সময়ের পরে পরিপূর্ণ করা কত ইম্পর্টেন্ট। আমরা প্রায় এই কথাটি বলি যে আমি এটি পারি এবং নেক্সট টাইম করব, কিন্তু এই অভ্যাসটি আমাদেরকে নিজের লক্ষ্য দিকে এবং সেলফ কনফিডেন্স এবং মানসিক শান্তিটিকে সবসময় প্রভাবিত করতে পারে। আমরা এটি চিন্তা করি যে আমরা কাজটি খুব পারফেক্টভাবে করা উচিত এবং এই প্রেসারে আমরা এটিকে শুরুই করি না। যখনই কোনো কাজ বড় বা খুব কঠিন মনে হয় তখন আমাদের ব্রেন এটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করার চেষ্টা করে। কোনো কোনো সময় আমরা মানসিক এবং শারীরিক রূপে এত ক্লান্ত হয়ে যাই যে কাজ করার মন মোটেই করে না। আমরা এটি মনে করি যদি আমরা কাজ করি এবং অসফল হয়ে যাই তাহলে আমাদের খুব খারাপ মনে হবে। এই কারণে আমরা এটিকে শুরুই করি না। সোশ্যাল মিডিয়া, ফোন এবং ইন্টারনেটের কারণে আমরা বারে বারে ধ্যান সবসময় হারিয়ে যায় এবং কাজটিকে ওই জায়গায় টেলে দিই। টালমটলের থেকে কিভাবে বাঁচবেন? যদি কোনো কাজ শুধুমাত্র 2 মিনিট বা ওর থেকে কম সময়ের মধ্যে করা যায় তাহলে ওটিকে ইনস্ট্যান্টলি করুন। এই ছোট ছোট অভ্যাসটি বড় একটি পরিবর্তন আনতে পারে। বড় কাজটিকে ছোট ছোট ভাগে সবসময় ডিভাইড করে দেন এবং এটিকে একটি একটি করে পরিবর্তন করুন এবং কমপ্লিট করুন। এর কারণ কাজটি খুব সহজ এবং কম ভয় মনে হবে। 25 মিনিট পর্যন্ত কোনো স্টপ ছাড়া কাজ করুন, তারপরে 5 মিনিটের একটি ব্রেক নেন। এই প্রক্রিয়াটি রিপিট করবেন, যার কারণ আপনার ধ্যানটি কেন্দ্রিত থাকবে এবং কাজটি খুব সহজ মনে হবে। রাগ, দুঃখ একটি খুব গভীর একটি নেগেটিভ ভাবনা তখন উৎপন্ন হয় যখন আমরা এটি অনুভব করি যে আমাদের সঙ্গে অন্যায় হয়ে গেছে, আমাদেরকে সবসময় নেগলিজেন্স করা হয়েছে বা আমরা ওই সম্মানটি পাইনি যেটি আমরা চাই। এই ভাবনাটি আস্তে আস্তে করে আমাদের মনের ভিতরে রাগ খুব কঠিন এবং স্ট্রেসটি বাড়াতে পারে। যদি আমরা এটিকে সময়ের পরে যদি সামলাতে না পারি তাহলে এটি আমাদের মানসিক স্বাস্থ্য এবং রিলেশনটিকে আরও ক্ষতি পৌঁছাতে পারে। অন্যের অনুভব কেন হয়? যখন আমরা এটি মনে করি যখন আমাদের সঙ্গে কেউ ভুল করেছে বা রং করেছে আর তার প্রতিশোধ আমরা পাইনি তখন আমাদেরকে রাগ হয়। আশাটি পরিপূর্ণ না হওয়া, যখন আমরা কারো কাছ থেকে কিছু আশা রাখি কিন্তু ওইটি যদি পরিপূর্ণ না হয়, অতীতের আঘাত, পুরনো অনুভবের সঙ্গে জড়িত কিছু ভাবনা আমাদের ভিতরে সবসময়ের জন্য রাগ তৈরি করে। মাপ না করা, যখন আমরা কারোর ভুলটিকে ওই জায়গায় ভুলতে পারি না এবং ওইটিকে বারে বারে সবসময় মনে করতে থাকে তখন রাগ হয়। আর রাগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? নিজের ভাবনাটিকে মানে ইমোশনটিকে স্বীকার করুন।
রাগটিকে ওই জায়গায় প্রেস না করে ওইটিকে স্বীকার করুন এবং নিজের থেকে প্রশ্ন করুন যে কেন আমাকে রাগ হচ্ছে। এটি কি আমার ভাবনাটিকে মানে আমার চিন্তা থেকে বেশি বড় হয়ে গেছে? যখন আমরা নিজের ভাবনাটিকে ওই জায়গায় জেনে যাই তখন এটিকে সামলানো খুব সহজ হয়ে যায়। দ্বিতীয়, অন্যদের জায়গাতে নিজেকে সবসময় রাখবেন অন্যদের জায়গাতে। অনেক কয়েকবার রাগ এই কারণে হয় যে আমরা এটিকে আমাদের নিজের দৃষ্টিতে দেখি। যদি আমরা সামনে লোকটিকে দেখি তাহলে তার অনুভব কী এবং তার আশা কী ছিল। তৃতীয়, মাপ করার শক্তি সবসময় আপন করুন। মাপ করা কারোকে সঠিক করা মোটেই নয়, আসলে এটিকে নিজেকে মানসিক শান্তি দেবা। যখন আমরা কাউকে মাপ করে দিই তাহলে আমরা নিজের রাগটিকে বাইরে থেকে একদমই মুক্ত হয়ে যাই। যখনই কোনো ব্যক্তি আমাদের সঙ্গে আলোচনা করে এবং আমাদেরকে চ্যালেঞ্জ দেয় তাহলে আমরা প্রায় রক্ষাত্মক ডিফেন্সিভ সবসময়ের জন্য হয়ে যাই। এর মানে এটি যে আমরা ইনস্ট্যান্টলি নিজেকে সঠিক প্রমাণিত করার জন্য বা কোনো বাহানা বানানোর চেষ্টা করি। আসলে আমরা আমাদের ভুলটিকে ওই জায়গায় শুধরানোর প্রয়োজন হয়। বারে বারে রক্ষাত্মক হলে আমাদের রিলেশন, আত্মবিকাশ এবং মানসিক শান্তির পরে নেগেটিভ প্রভাব পড়তে পারে। আমরা রক্ষাত্মক কেন হয়ে যাই? আলোচনার ভয়। আমরা এটি মনে করি যে কোনো ব্যক্তি হয়তো আমাদের আলোচনা করছে, এই কারণে ইনস্ট্যান্টলি আমরা আমাদেরকে রক্ষাত্মক করে নিই, নিজের ছবিটি বাঁচানোর চেষ্টা। আমরা এটি মোটেই চাই না যে লোকেরা আমাদেরকে ভুল মনে করুক, এই কারণে আমরা ওই জায়গায় অনেক কিছু প্রেজেন্ট করি, সাফাই দিই। অতীতের অনুভব। যদি আমরা কোনো আলোচনা থেকে দুঃখ সহ্য করেছি তাহলে আমাদের ব্রেনটি প্রত্যেকবার ওইরকম ধরনের প্রতিজ্ঞা দিতে থাকে। অহংকার, ইগো। অনেক কয়বার আমাদের অহংকারটি আমাদেরকে স্বীকার করতে মোটেই দেয় না যে আমরা এই জায়গায় ভুল প্রমাণিত হতে পারি। রক্ষাত্মক হবার কারণে এর থেকে হবার ক্ষতি, রিলেশনের মধ্যে অনেক খাটাস আসে। যখন আমরা প্রত্যেক কথাতে খুব রক্ষাত্মক হয়ে যাই তখন লোকেরা আমাদের সঙ্গে ওপেনলি কথা বলা থেকে বাঁচতে চায়। শেখা এবং শুধরানোর মধ্যে অনেক বাধাও আসে। যদি আমরা নিজের ভুলটিকে স্বীকার নাই করতে পারি তাহলে আমরা নিজেকে আরও বেটার কিভাবে করব? মানসিক স্ট্রেস আরও বেশি বাড়ে। প্রত্যেক সময় নিজেকে সঠিক প্রমাণিত করার চেষ্টা না করে আননেসারি স্ট্রেস সবসময়ের জন্য বেড়ে যায়। রক্ষাত্মক হবার থেকে কিভাবে বাঁচবেন? এক, শান্ত সবসময় থাকবেন এবং প্রতিক্রিয়া দেবার আগে অনেক কবার চিন্তা করবেন। যখনই কোনো ব্যক্তি আপনার আলোচনা করে তাহলে ইনস্ট্যান্টলি প্রতিক্রিয়া মোটেই দেবেন না। একটি গভীর নিঃশ্বাস নেবেন এবং নিজের থেকেই শুনবেন যে তারা কি এই কথাটি সঠিক বলেছে, এই কথাটা কি আমার বিরুদ্ধে রয়েছে বা এটি আমাকে চেঞ্জেস করার জন্য বলা হয়েছে। দ্বিতীয়, আলোচনাটিকে ব্যক্তিগত রূপে মোটেই নেবেন না। প্রত্যেক আলোচনার মানে এটি মোটেই না যে আপনি খারাপ। অনেক কবার লোকেরা আপনার ভালোর জন্য ফিডব্যাক দিতে থাকে। তিন, নিজেকে পরিবর্তন করার জন্য আলোচনাটিকে একটি সুযোগ করে নিন। যদি কেউ আপনার ভুলটি এনে দেখায় তাহলে এটিকে চেঞ্জেস করার একটি সুযোগ মনে করুন। চার, সংবাদটিকে খুব ওপেন মাইন্ডে আপন করুন। যদি কেউ আপনাকে কিছু বলছে তাহলে ওটিকে খুব ধ্যানের সঙ্গে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তারপরে শান্তিপূর্বক তাকে উত্তর দেবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টে বলেন যে আপনি নিজের ইমোশনটিকে কিভাবে সামলে রেখেছেন। থ্যাঙ্কস। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।